মমতা ব্যানার্জি ফাইনালি এবার জেলে যেতে চলেছেন। মানে মমতা ব্যানার্জি সহ আরও 5 জনকে এবার কিন্তু নোটিশ পাঠানো হয়েছে। মানে বুঝতে পারছেন মমতা ব্যানার্জি কী যে দুর্দশা এখন যাচ্ছে সেটা আপনাদেরকে ডিটেলসে বলছি। যে মমতা ব্যানার্জি সহ আরও 5 জনকে এবার আইনি নোটিশ পাঠানো হয়েছে। কারণ মমতা ব্যানার্জির দিন তো শেষ হয়েছে দিদি, তারপরেও যে বাড়াবাড়ি করছেন, বিভিন্ন যে কুকারনামায় যে জড়িত, এমনকি ওনার যে ভাইপো তাই না অভিষেক ব্যানার্জি, ওনাকে নিয়েও মমতা ব্যানার্জিকে মারাত্মক হুমকি যে হয় জড়াফুল হয় অভিষেক ব্যানার্জি, দুটোর মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হবে। আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি, একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন, অনেক কিছু জানতে পারবেন। দেখুন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বৈদ্যনাথ ঘোষ দস্তিদার। মমতা সহ 5 জনকে আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি। উল্লেখ্য, তৃণমূলের বিদ্রোহী সংসদ কাকলি ঘোষ দস্তিদারের ছেলে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার 26-এর নির্বাচনে বারাসত বিধানসভা আসনে বৈদ্যনাথের জন্য কাকলির টিকিট চেয়েছিলেন বলে আক্রমণ শানিয়েছিলেন তৃণমূলের এই নেতা। বুঝতে পারলেন? ছেলেকে টিকিট না দেওয়াতে কাকলি রাজনৈতিক অবস্থান বদলান বলে তার তোপ দাগেন। তারই পরিপ্রেক্ষিতে আইনি নোটিশ পাঠালেন কাকলি পুত্র। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলেছেন বলে ওনারা দাবি করেছেন। বৈদ্যনাথ ঘোষ দস্তিদার যে আইনি নোটিশ পাঠিয়েছেন সেখানে মমতা ছাড়া বাকি 4 জনের মধ্যে 3 জন লোকসভার সাংসদ। এরা হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, সৌগত রায় এবং মৌহা মৈত্র। বুঝতে পারলেন? এছাড়া আইনি নোটিশ পাঠানো হয়েছে সোনালী গুহকে। নিঃশর্ত ক্ষমা না চাইলে মানহানি মামলার ইঙ্গিত দেওয়া হয়েছে নোটিশে। ওই নোটিশে বলা হয়েছে বিদেশে একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে চিকিৎসক হিসেবে কর্মরত রয়েছেন বৈদ্যনাথ। নোটিশে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার বারাসাত বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক টিকিট চাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন যে এ বিষয়ে তার কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না। তিনি এই নোটিশ প্রাপ্তির 15 দিনের মধ্যে প্রকাশ্যে স্পষ্ট করেন এবং ক্ষমা চাওয়ার দাবি করেছেন, যেখানে স্বীকার করতে হবে যে তিনি বারাসাত বিধানসভা কেন্দ্র থেকে কোনো রাজনৈতিক মনোনয়ন চাননি বা আকাঙ্ক্ষাও করেননি। তার ব্যক্তিগত আচরণ বা চরিত্র সম্পর্কে করা যে কোনো মিথ্যা বিবৃতি সংশোধন করতে হবে। মমতাকে আইনি নোটিশ পাঠানো নিয়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বৈদ্যনাথ বলেন, আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা দেন। সেখানে তিনি বলেন, আমার দলের একজন সংসদ বিজেপির সঙ্গে রয়েছেন এবং তিনি তৃণমূলের সংসদীয় দলকে ভাঙবার চেষ্টা করছেন। বুঝতে পারছেন? এটা মমতা ব্যানার্জি মানে একটি ভিডিও বার্তায় বলেন। এমনকি সেটার জন্য শুরু হয়েছে গিয়ে এই বিভিন্ন কিছু, মানে এই সংসদের প্রতি আমার একমাত্র, তারপর মমতা ব্যানার্জি বলেন যে এই সংসদের প্রতি আমার একমাত্র অপরাধ হয়েছে যে তার ছেলের জন্য টিকিট চেয়েছিলাম, আমি দেইনি। মমতা ব্যানার্জি এই কথাগুলো বলেছিলেন। তিনি আরও বলেন, ওই সংসদ কেন্দ্রীয় নিরাপত্তা দাবি করেছেন, চাইলে দল ছেড়ে যেতে পারেন। মানে মমতা ব্যানার্জি এটা বলে দিয়েছেন। ওই ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় আমায় কিংবা মায়ের নাম নেননি, কিন্তু কেন্দ্রীয় নিরাপত্তা পান আমার মা। ফলে তিনি যে আমাদের কথা বলেছেন সেটা কিন্তু স্পষ্ট। ভদ্রতার খাতিরে আমি এতদিন চুপ ছিলাম, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 100% মিথ্যা কথা বলেছেন। তার আইনি নোটিশ তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। বুঝতে পারেন? ওই যে কথাই বলে না যে আপনি যদি সুযোগ নেন আপনারাও কিন্তু কেউ সুযোগ নেবে। তো মমতা ব্যানার্জি যা করেছে, মিথ্যে চুরি চামারি, এখন যেহেতু মমতা ব্যানার্জির হাত থেকে ক্ষমতা চলে গেছে, যার জন্য বুঝতেই পারছেন যে দিদিকে বিভিন্নভাবে বিভিন্ন কিছু কিন্তু এখন মোকাবিলা হতে হচ্ছে আর হতে হবে। আরও আপনারা দেখেন না যে কি কি হচ্ছে সামনে, শুধু আপনারা দেখুন। এমনকি আপনাদেরকে যেটা বলছি যে দেখুন, এই যে মমতা ব্যানার্জির ভাইপো যেটা হলো অভিষেক ব্যানার্জি, ওনাকে নিয়েও কিন্তু এবার মারাত্মকভাবে মমতা ব্যানার্জিকে দুটো অপশান দেওয়া হয়েছে, যেটা হলো যে হয় ভাইপো আর হয় জড়াফুল। মানে এই দুটোর মধ্যে হয় ভাইপোকে নেবেন
না জবা ফুলকে, এই দুটোর মধ্যে কোনটাতে আপনি থাকবেন? বলছে এখানে দেখুন, বলছে যে নির্বাচনের ভরাডুবির পর ঘাসফুল শিবির এখন তাসের ঘর। এবার দলীয় নেতৃত্বের রাশ কার হাতে থাকবে তা নিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে এবার কঠিন শর্ত ঝুলিয়ে দিল বিক্ষুব্ধ গোষ্ঠী। বুঝতে পারছেন? সাফ জানিয়ে দেওয়া হলো, যুবরাজের হাত ছাড়লে তবেই দলনেত্রীর সঙ্গে থাকবেন বিদ্রোহীরা। আপনারা জানেন যে মমতা ব্যানার্জি ভাইপো, এই মানে ভাইপোর এত অহংকার দিয়ে কথাবার্তা, এত বলতে পারেন যে দলটাকে পুরো শুধুমাত্র যে একজনই তার বিরুদ্ধে ছিলেন তা কিন্তু নয়। এই যে শুভেন্দু অধিকারী, যিনি যে বর্তমান মুখ্যমন্ত্রী, ইনি যে শুধুমাত্র অভিষেক ব্যানার্জিকে পছন্দ করেন না তা কিন্তু নয়। মানে শুভেন্দু অধিকারী নিজে বলেছিলেন যে আমি এই শুভেন্দু অধিকারী, এই যে বর্তমান মুখ্যমন্ত্রী এখন হয়েছি, আপনারা জানেন যে উনি আগে টিএমসি করতেন, তাই না? তো এতদিনের কষ্ট, এতদিনের পরিশ্রম মমতা ব্যানার্জিও করেছেন, কিন্তু হঠাৎ করে ভাইপোকে ঢুকিয়েছে নাকি দলের নেতা, তাই না? তো এটা কোনো মতোই শুভেন্দু অধিকারী মেনে নিতে পারেনি, যার জন্য উনি সাথে সাথে টিএমসিকে বয়কট করেছিলেন, টিএমসি থেকে বের হয়ে গিয়েছিলেন। এবার দেখুন ঠিক সেভাবে অন্যান্য, এবার টিএমসির অন্যান্য যে রয়েছেন, হ্যাঁ, যেই নেতাগুলো, ওনারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার মানে এই অপশানটা দিয়েছেন, যেটাতে মমতা ব্যানার্জি এবার কিন্তু মারাত্মক অবস্থায় ঝুলছে যে উনি এবার করবেন তো করবেনটা কি। কারণ ওনাকে বলা হয়েছে যতক্ষণ না যুবরাজের হাত ছাড়বেন ততক্ষণ কিন্তু ওনার সঙ্গে আর কেউ থাকবে না। হাত ছাড়বেন তবেই কিন্তু ওনার সঙ্গে সবাই থাকবেন, নচেত জবা ফুল প্রতীক নিজেদের দখলে নিয়ে তারাই গড়বেন নতুন করে তৃণমূল দল। মমতা ব্যানার্জিকে সেখান থেকে বহিষ্কার। রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি এই ডেডলাইন বেঁধে দিয়েছেন আসল তৃণমূল এর মুখ্য সচেতক তথা প্রাক্তন মন্ত্রী ও রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান। বুঝতে পারলেন? দলনেত্রীকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি, মানে একটা মারাত্মক হুঁশিয়ারি দিয়ে আখরুজ্জামান স্পষ্ট ভাষায় বলেন, অভিষেকের হাত ছাড়লে তবেই কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা ওর সঙ্গে আছি, কিন্তু অভিষেক থাকলে আর আমরা নেই। ভোটের ফল প্রকাশের পর থেকে তৃণমূল ভাঙন শুরু হয়েছিল। ভোটের আপনারা দেখেছেন যে যখন থেকে রেজাল্ট হয়েছে, মানে এই যে বিজেপি সরকার এসছে, তারপরে তৃণমূলে যে ছন্নছাড়া অধপতন হতে শুরু করেছে সেটা আমরা বেশ বুঝতে পারছি। বহু নেতা, বহু তৃণমূল থেকে যে ওনাদের যে এই সংসদ সকলে কিন্তু বয়কট করছে, ঠিক আছে? সেখানে বলছেন যে ভোটের ফল প্রকাশের পর থেকেই তৃণমূলের ভাঙন হয়েছে। বিধানসভা থেকে বহিষ্কৃত নেতা ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার নেতৃত্বে ইতিমধ্যে গঠিত হয়েছে নব তৃণমূল। হ্যাঁ, এই যে যেই তৃণমূলের মানে আপনারা যে বুঝতে পারছেন, যেখানে যে তৃণমূলে নিয়ে এই যে বিভিন্ন নেতারা মুখ খুলছেন বা বিভিন্ন বলতে পারেন যে বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলের উপর সবাই কিন্তু এক একটা মানে যারা তৃণমূলে ছিলেন, তৃণমূলে যারা যুক্ত ছিলেন, যারা সদস্য বা যারা নেতা, তারাও কিন্তু কোথাও না কোথাও মনের মধ্যে একটা কিন্তু মানে রাগ বা বলতে পারি যেটা গুপ্ত রাগ ছিল, যেই রাগটা এতদিন ওনারা প্রকাশ করতে পারেনি। কিন্তু যখনই দল হেরেছে বা যখনই দেখছে যে না এই দল আগে থেকে, রচনা ব্যানার্জিও কিন্তু এই কথাগুলো বলেছে যে কোথাও না কোথাও দলের না, আমি আগে থেকে বুঝতে পারি দলের মধ্যে একটা ভাঙন সৃষ্টি হচ্ছে। এখন মুখ খুলছেন, তখন তো ওনারা খুলেননি, কারণ তখন তো খুলতে পারবেন না, যেহেতু তখন মমতা ব্যানার্জির আন্ডারে সবাই, ঠিক আছে? এখন কিন্তু এক এক করে সবাই মুখ খুলছেন আর এক এক করে সবাই কিন্তু এই কথাগুলো বলছেন, যেখানে ওনারা বলছেন, দেখুন বলছেন যে বিধায়কদের পরিসংখ্যান, সদ্য সমাপ্ত নির্বাচনে তৃণমূলের টিকিট মোট 80 জন বিধায়ক জয়ী হয়েছেন। তার মধ্যে এক ধাক্কায় 64 জন বিধায়ক এখন দলনেত্রীর নির্দেশ অমান্য করে আলাদা ফ্রন্ট গঠন করছেন। এটা মমতা ব্যানার্জির জন্য কতটা অপমানজনক বুঝতে পারছেন? এই 64 জন বিধায়কদের সঙ্গে নিয়ে বিধানসভার বিরোধী দলনেতা হয়েছেন ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় এবং মুখ্য সচেতকের দায়িত্ব সামলাচ্ছেন আখরুজ্জামান। এই সংখ্যাটা আগামী দিনে আরও বাড়তে পারে বলে ওনারা দাবি করেছেন। তাৎপর্যপূর্ণ বিষয় যে এটা হলো যে এই পরিষদীয় দল এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে সরাসরি অস্বীকার করেনি।
কিন্তু তাদের মূল আপত্তি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। এর আগে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে সভায় অভিষেকের তৈরি সংগঠনকে সং বা প্রহসন বলে কটাক্ষ করেছিলেন। দলনেত্রীকে সরাসরি অভিষেকের সঙ্গে এই যে তার ভাইপোকে ছাড়ার কিন্তু কথাও বলেছিলেন ঋতুব্রত। ঠিক আছে, প্রত্যেকে চায় যে অভিষেক ব্যানার্জিকে দল থেকে বের করা হোক। কিন্তু এবার প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী আখরুজ্জামান রাগ ঢাক না রেখে বুঝিয়ে দিলেন আপত্তির আসল জায়গাটি হলো সেই অভিষেক ব্যানার্জি। নেত্রীর সিদ্ধান্ত যদি তাদের এই শর্তের বিরুদ্ধে যায়, তবে আইনি লড়াই লড়ে জড়াফুল প্রতীক নিজেদের অনুকূলে এনে তারা নতুন দল পরিচালনা করবেন, পরিষ্কার জানিয়ে দিয়েছেন। বিধায়কদের পাশাপাশি তৃণমূলের সংসদীয় দলেও ভাঙনের ফাটল চৌড়া হয়েছে। বিদ্রোহী সংসদ কাকলি ঘোষ দস্তিদারের দাবি, লোকসভার 22 জন বিক্ষুব্ধ সংসদ একই রকমভাবে আলাদা ফ্রন্ট গঠনের আইনি রাস্তায় হাঁটছেন। কি অবস্থা ভাবতে পারছেন? এরই মধ্যে জোর জল্পনা ছড়িয়েছে যে বিপর্যয় সামাল দিতে তৃণমূল কংগ্রেস হয়তো আবার জাতীয় কংগ্রেসের সঙ্গে মিশে যেতে পারে। আপনারা শুনতেই পাচ্ছেন যে কংগ্রেসের সাথে মিশার জন্য কিন্তু টিএমসি এখন উঠে পড়ে গেছে, কারণ ওনারা জোট সৃষ্টি করতে চাইছেন। তো যে রাজনৈতিক মহলের মতে যদি তেমনটা ঘটে, তবে এই আঞ্চলিক বিদ্রোহী নেতাদের অস্তিত্ব সংকটে পড়তে পারে। তাই তড়িঘড়ি মমতাকে শর্তের বেড়াজালে বেঁধে একদিকে যেমন চাপ বাড়ালেন বিধায়করা, তেমনই ঘুরিয়ে বার্তা দিলেন যে মমতাদের নিজের হাতে তৈরি আদি ও আসল তৃণমূলকে বাঁচিয়ে রাখতে এই মহাবিদ্রোহ। তৃণমূলের অন্দরে এই বেনজির বিদ্রোহের সলতে পাকানো শুরু হয়েছিল গত মে মাসের 4 তারিখে নির্বাচনী বিপর্যয়ের ঠিক পর থেকে দলের পরিষদীয় নেতা নির্বাচন এবং পরবর্তীতে আলোড়ন ফেলা সই জালিয়াতি কাণ্ডকে হাতিয়ার করে বিদ্রোহের সুর চড়াতে থাকেন বিক্ষুব্ধরা। শুরুতে তৃণমূলের 58 জন বিধায়ক ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়কে পরিষদীয় বিরোধী দলনেতা করার আর্জি জানিয়ে বিধানসভার স্পিকার রথীন্দ্র বোসের কাছে চিঠি পাঠিয়েছিলেন। স্পিকারের তরফে ঋতুব্রতকে স্বীকৃতিও দেওয়া হয়। তবে সেদিন নব্য তৃণমূলের নেতারা জানিয়েছিলেন, যে নতুন তৃণমূলের নেতা জানিয়েছিলেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মেন্টরশিপ বা অভিভাবকত্ব কাজ করতে চান। কিন্তু মাত্র কয়েকদিনের ব্যবধানে সেই অবস্থান থেকে সরে এসে এবার সরাসরি নেত্রীর দরবারে আলটিমেটাম পাঠালেন তারা। অভিষেক অথবা জড়াফুল বেছে নিতে হবে মমতা ব্যানার্জিকে, যে কোনো একটি। এবার বুঝতে পারছেন মমতা ব্যানার্জির অবস্থা কি করুণ হয়েছে। উনি না ছাড়তে পারছেন ভাইপোকে, না ছাড়তে পারছেন জড়াফুলকে। আর ভাবুন, যে মুখ্যমন্ত্রী ছিল তিনি আজ দল যে হারিয়েছেন বা এই যে ওনার যে পতন হয়েছে, এটা শুধুমাত্র অভিষেক ব্যানার্জি যে তার মূল কারণ। অভিষেক ব্যানার্জিকে দলে যে কেউ পছন্দ করে না, এটা পুরো পরিষ্কার। ঠিক আছে, অভিষেক ব্যানার্জিকে সত্যি কেউ পছন্দ করে না। যাই হোক, আগামীতে কী হচ্ছে, মমতা ব্যানার্জি কী সিদ্ধান্ত নিচ্ছে সেটা তো সত্যি দেখার। আর এদিকে শুভেন্দু অধিকারী আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মারাত্মক হুমকি দিয়েছে। বিশ্বাস করুন, গ্রামের যে কিছু দাদা থাকে না, দাদা বা গুন্ডাগর্দি যারা যে করে, তাদের পুরো অবস্থা টাইট করে দিয়েছে। পরিষ্কার শুভেন্দু অধিকারী বলেছেন, গুন্ডাগিরি দেখলেই হোয়াটসঅ্যাপে জানান। আইন শৃঙ্খলা নিয়ে ফের কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উনি বলেছেন, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে ফের কড়া অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাধারণ মানুষের উদ্দেশ্যে সরাসরি বার্তা দিয়ে তিনি বলেন, কোথাও গুন্ডাগিরি, তোলাবাজি বা ক্ষমতার অপব্যবহারের ঘটনা ঘটলে তা যেন সরাসরি তাকে জানানো হয়। এমনকি হোয়াটসঅ্যাপের মাধ্যমে অভিযোগ পাঠানোরও আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার দক্ষিণ কলকাতার বেঙ্গল বিকাশ ফোরামের উদ্যোগে আয়োজিত অভিনন্দন আপনকা অনুষ্ঠানে সংবর্ধিত হন মুখ্যমন্ত্রী। সেই মঞ্চ থেকে তিনি আইন শৃঙ্খলা, বিনিয়োগ, প্রশাসনিক সংস্কার এবং পূর্ববর্তী সরকারের সমালোচনা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করেন।
ভাষণের শুরুতে শুভেন্দু বলেন, বাংলার মানুষ তাকে যে দায়িত্ব দিয়েছেন তা যথাযথভাবে উনি পালন করার এখন তার প্রধান লক্ষ্য। রাজ্যের অর্থনীতিকে শক্তিশালী করা, নতুন বিনিয়োগ আনা এবং শিল্পবান্ধব পরিবেশ তৈরি করাকে তিনি সরকারের অগ্রাধিকারের তালিকায় রেখেছেন বলে জানান। মুখ্যমন্ত্রীর বক্তব্য, সরকার পরিবর্তন শুধুমাত্র রাজনৈতিক পতাকা বদলের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি গোটা ব্যবস্থার পরিবর্তন। তার দাবি, নতুন সরকার স্বচ্ছ জমি নীতি, উন্নত প্রশাসনিক কাঠামো এবং কঠোর আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। উনি পরিষ্কার বলে দিয়েছেন এই কথা। অনুষ্ঠান থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, যদি কেউ কোনো জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা বা দলের নাম ব্যবহার করে বেআইনি সুবিধা নেওয়ার চেষ্টা করেন, তাহলে সেই তথ্য প্রশাসনকে জানাতে হবে। তার কথায় অভিযোগকারীর নাম ও মোবাইল নম্বর সহ একটি বার্তা পাঠালেই ব্যবস্থা নেওয়া হবে, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। পূর্ববর্তী তৃণমূল সরকারের সমালোচনা করে বর্তমান মুখ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে দুর্নীতি, তোলাবাজি, কাটমানি এবং সিন্ডিকেট রাজ্যের উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে। বাংলার মানুষ সেই পরিস্থিতির অবসান ঘটিয়েছেন বলে মন্তব্য করেছেন তিনি। কারণ আমরা বিভিন্নভাবে মানুষ কিন্তু বাংলার মানুষ অনেক কিছু সহ্য করেছে, আপনারা এর আগে দেখেছেন। আইন শৃঙ্খলা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও দাবি করেন যে রাজ্যের এখন পরিস্থিতির পরিবর্তন শুরু হয়েছে, পুলিশের আচরণে বদল এসেছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। তার কথায়, যারা একসময় প্রভাব খাটিয়ে চলতেন তাদের অনেকেই এখন সাধারণ মানুষের কাছে ক্ষমা চাইতে বাধ্য হচ্ছেন। অনুপ্রবেশ ইস্যুতেও সরব হন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, অবৈধভাবে বসবাসকারী ব্যক্তিদের শনাক্ত করার কাজ চলছে এবং ইতিমধ্যে কয়েক হাজার মানুষকে রাজ্য ছাড়তে বাধ্য করা হয়েছে। পাশাপাশি উনি একাধিক হোল্ডিং সেন্টার চালু করার কথাও বলেছেন। কলকাতা ও বিধাননগরের নগর প্রশাসন নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। শহরের কিছু এলাকায় পরিকল্পনাহীন নির্মাণ এবং প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলে তিনি ইঙ্গিত দেন, আগামী দিনে এ বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। রাজ্যের উন্নয়ন, শিল্পায়ন এবং আইন শৃঙ্খলা, এই তিন ক্ষেত্রকে সামনে রেখে নতুন সরকার এগোচ্ছে বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। ভালো লাগলো না কথাগুলো শুনতে? শুভেন্দু অধিকারী সত্যি ওনার কথাবার্তা বা ওনার যে বাংলাকে পরিবর্তন করার যে একটা মনোবাঞ্ছা, এটা সত্যি বোঝা যায়, তাই না? তো উনি পরিষ্কার এই কথাগুলো বলেছেন। এমনকি উনি বলেছেন, তার বক্তব্যে স্পষ্ট প্রশাসনিক সংস্কার ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থানকে আগামী দিনেও রাজনৈতিক ও প্রশাসনিক অগ্রাধিকারের কেন্দ্রবিন্দুতে রাখতে চাইছে সরকার, এটা উনি পরিষ্কার করেছেন। যাই হোক, আপনারা কারা কারা শুভেন্দু অধিকারী এই কথাগুলোর সাথে সহমত, এমনকি কতটা খুশি শুভেন্দু অধিকারী সত্যি আমাদের যে মুখ্যমন্ত্রী হিসাবে যে উনি আছেন, আমরা যে এই শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসাবে পেয়েছি, আপনারা কতটা খুশি হয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বেহাল পরিস্থিতি, বিশ্বাস করুন। যাই হোক, টাটা।